আচ্ছা ভাইয়া, স্কলারশিপের ক্ষেত্রে আইএলটিএস এর ভূমিকা কতটুকু? এটা একটা মজার বিষয় আসলে। ইউএসএতে যাওয়ার আরেকটা আতঙ্কের নাম হচ্ছে যে এম্বাসি ইন্টারভিউ ফেস করা। কি হয় ওইখানে আসলে, এবং মানুষ কেন ওখান থেকে আসলে ফেল করে ওখানে গিয়ে? ব্যাচেলর দিয়ে যদি শুরু করি, আমি যেটা বললেন যে আমাদের ক্যান্ডিডেট একজন হচ্ছে 92% স্কলারশিপ নিয়ে গিয়েছেন। অনেক ক্যান্ডিডেট বলে যে আমাকে মেরিট বেস স্কলারশিপও দিবে না। হ্যাঁ, মেরিট বেস স্কলারশিপ ম্যাটার করে হচ্ছে তার একাডেমিক রেজাল্টসের উপরে। ডিএস 164 এইটা কি এবং এটা কতটুকু ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য? ক্যান্ডিডেট যেন সেটা বুঝে যে হচ্ছে আমি ডিএসসি ইনফরমেশনটা এইভাবে দিচ্ছি, আমার কোশ্চেনের অ্যান্সারটাও ঠিক এইভাবেই যাওয়া লাগবে। আদারওয়াইজ দুইটা দুই রকম হয়ে যায় তাহলে ভিসা হওয়ার কোনো চান্স থাকে না অ্যাকচুয়ালি, সেটা যদি ভিসা অফিসার ধরে ফেলে। সো ভাইয়া, ইউএসএতে অ্যাপ্লাই করার ইনটেকগুলো কোনগুলো? আচ্ছা, মূলত ইউএসএতে হচ্ছে 3টি ইনটেক চলে। সেটা হচ্ছে ফল অগাস্ট ইনটেক, স্প্রিং জানুয়ারি ইনটেক এবং সামার মে ইনটেক। স্পেশালি হচ্ছে মে ইনটেকটা, যেটা সামার ইনটেক, সেটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অফ থাকে। মূলত চলে হচ্ছে 2টা ইনটেক, সেটা স্প্রিং অ্যান্ড হচ্ছে ফল ইনটেক। এই যে 3টা ইনটেকের কথা বলেন আপনি, আপনি বলেন যে কিছু ইউনিভার্সিটিস মে ইনটেকে বন্ধ থাকছে। সো এই 3টা ইনটেকের মধ্যে কোনো ডিফারেন্সেস আছে কিনা? 3টা ইনটেকের মধ্যে ডিফারেন্স আসলে মে ইনটেকটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অফ রাখে। ফ্যাক্ট হচ্ছে ওদের পার ইয়ারের হচ্ছে যেই সেমিস্টারটা থাকে, সেমিস্টার আসলে 9 মাসে শেষ হয়, বিকজ ওদের 3 মাসের একটা সামার ভ্যাকেশন থাকে। সো এই 3টা সেমিস্টার একসাথে একটা বছরে রান করতে গেলে আসলে ইনটেকটা ওদের মিলানো টাফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে অনেক ইউনিভার্সিটি আসলে ইনটেকটা রাখে না। 6 মাসের হচ্ছে সেমিস্টার ওয়াইজ হচ্ছে বছরটা শেষ করে দেয়, 9 মাসে হচ্ছে 2টা সেমিস্টার শেষ করে ইয়ার কমপ্লিট। সো দ্যাটস ওয়াই হচ্ছে মে ইনটেকটা স্কিপ করে যায়, অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে ওরা স্প্রিং অ্যান্ড হচ্ছে অগাস্ট ইনটেকটাই মূলত হচ্ছে রান করে। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কি এখানে কি কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে কিনা? না, এই 2টা ইনটেকে মূলত আসলে সাবজেক্ট নিয়ে কোনো ইস্যুস থাকে না। হ্যাঁ, ইটস ট্রু যে হচ্ছে আপনি এইটা বলতে পারেন যে আমি একটু আগে কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে ফল ইনটেকটা আসলে বড় ইনটেক, বিকজ সব ইউনিভার্সিটি সব ধরনের ডিপার্টমেন্ট লিটারালি হচ্ছে ফল ইনটেকে ওপেন থাকে। হ্যাঁ, কিছু ডিপার্টমেন্ট স্লাইটলি লাইক 2-5% মতো হচ্ছে ইউনিভার্সিটি যাদের হচ্ছে ডিপার্টমেন্ট স্প্রিং ইনটেকের জন্য অফ থাকে, বাট ম্যাক্সিমাম নাম্বার অফ ডিপার্টমেন্ট ওপেনই থাকে হচ্ছে ফল ইনটেকের জন্য, অ্যান্ড স্প্রিংও ওভারঅল থাকে। বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, আমরা তো জানি যে ইউজুয়ালি ইন্টারভিউ ডেটটা পাওয়া যায় না আর কি, এম্বাসি ইন্টারভিউ ডেটটা। সো এখন যদি আমি অ্যাপ্লাই করি বা অ্যাপ্লিকেশন শুরু করি, তাহলে আমি কোন সেমিস্টারে বা কোন মাসে গিয়ে আমি ইউএসতে পৌঁছাতে পারবো? আজকে এখন চলছে হচ্ছে আমাদের মার্চের মেবি হচ্ছে আজকে 22 বা 23 তারিখ। ওকে, 23 তারিখ। আচ্ছা, আজকে অ্যাম্বাসি স্লট যেমন চলছে হচ্ছে নেক্সট ইয়ার 26 হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি ডেট চলছে। সো আলটিমেটলি আমাদের আসলে ডেটটা নিয়ে খুব ইস্যুস ক্রিয়েট হচ্ছে। আমার ধরেন সাপোজ আমি যদি এখন 26 স্প্রিং ইনটেক মানে জানুয়ারি ইনটেক ধরতে চাই, আমাকে ডেফিনেটলি ডিসেম্বরের মধ্যে আসলে অ্যাম্বাসিটা ফেস করতে হবে। সো ক্যান্ডিডেটকে আসলে ইটস ট্রু আমাদের এটা আসলে আমাদের দেশ থেকে আসলে এই ইস্যুটা হচ্ছে, বাট ক্যান্ডিডেটকে এটাও মাথায় রেখে আসলে অ্যাপ্লিকেশনটা প্রসিড করতে হয়। এখন ক্যান্ডিডেটকে ডেফিনেটলি হচ্ছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন প্রসিড করে, যদি তার ফাইল কমপ্লিটলি রেডি থাকে ডেফিনেটলি তাকে প্রসিড করে তাকে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিড স্টার্ট করে দিতে হবে। অ্যান্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা যেন হচ্ছে ডেটটা নিয়ে, মানে ইনিশিয়াল ডেটটা যেন সে নিয়ে রাখে। যদি তার ক্লাসটার ডেটের পরে হয়, তার হাতে 2টা অপশন থাকে। যদি হচ্ছে সে রিস্কেজুয়াল করে হচ্ছে অ্যাম্বাসি ডেটটাকে পিছিয়ে নিয়ে আসা, আদারওয়াইজ তাকে হচ্ছে ডেফার করা অ্যাপ্লিকেশনটা ফর নেক্সট ইনটেক। যদি আমি জিজ্ঞেস করতে চাই যে যারা আসলে জানুয়ারি ইনটেকটা ধরতে যাচ্ছে, তো তাদের কি এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করাটা ঠিক হবে নাকি তাদেরকে সেই নেক্সট ইনটেকের কথা চিন্তা করতে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের অ্যাপ্লিকেশন প্রসিড করতে হবে, বিকজ আমি এই যে একটু আগে বললাম যে রিস্কেজুয়ালিং করে সেটাকে হচ্ছে পিছনে নিয়ে আসা, আদারওয়াইজ তাকে হচ্ছে ডেফার করে। এখন ডেফারের ইন্টেনশন আসলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট থাকে না, সে ট্রাই করে যে হচ্ছে আমি ওই ইনটেক ধরবো মানে ওই ইনটেকই ধরবো। সো রিস্কেজুয়ালটাই আসলে মূলত বিষয়টা থাকে, সো তাকে ওইটাকেই পিক করতে হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন সেটা হচ্ছে যে ইউএসএ থেকে কিন্তু এখন অনেকেই ডিপোর্ট করে দিচ্ছে। সো এখন কি ইউএসএতে যাওয়াটা ঠিক হবে কিনা বা সেফ হবে কিনা? কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং এখানে কিন্তু আসলে অনেক টাকার একটা ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আর কি ইউএসএতে যাওয়ার জন্য। সো এই টাকাটাকে ইনভেস্ট করা ঠিক হবে কিনা? আচ্ছা, ডিপোর্টের আসলে ইস্যুটা হয় মূলত হচ্ছে আমি যখন ফ্লাই করে ইউএসএর এয়ারপোর্টে হচ্ছে যাচ্ছি এবং ইমিগ্রেশন আমাকে হচ্ছে কোশ্চেন করে যে হচ্ছে ওইখান থেকে আমাকে কি হচ্ছে ইউএসএ থেকে ব্যাক করবে কিনা, বাংলাদেশে রিটার্ন করবে কিনা, সেটাকে মূলত ডিপোর্ট করে। এবং ডিপোর্টের মূল রিজনটা থাকে হচ্ছে লাইক অ্যাম্বাসি ফেস করার টাইমে আমার যেই ইন্টারভিউ সেশনটা থাকে
ইমিগ্রেশনও কাইন্ড অফ সেম ইন্টারভিউ সেশন, জাস্ট হচ্ছে কয়েকটা কোশ্চেন করবে জাস্ট বিকজ অফ অ্যাসুরেন্সের জন্য। সো ধরেন একটা ক্যান্ডিডেট হচ্ছে অলমোস্ট 23 ঘন্টা 24 ঘন্টা ফ্লাই করে সে হচ্ছে ইউএসএতে মুভ করছে বাংলাদেশ থেকে। এখন ফ্যাক্ট হয় হচ্ছে কি ক্যান্ডিডেট যখন হচ্ছে অনেক টায়ার্ড থাকে, এত লং একটা জার্নির মাঝখানে ট্রানজিট থাকে, সো এত লং একটা জার্নি অনেকেই 36 আওয়ার 38 আওয়ারের মতো একটা জার্নি করে দেন ইমিগ্রেশন ফেস করতেছে। যখন হচ্ছে ইমিগ্রেশন অফিসার ক্যান্ডিডেটকে কোশ্চেন করে, অনেক ক্যান্ডিডেট হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছে, অনেক ক্যান্ডিডেটের হচ্ছে তেমন অ্যান্সার দেওয়ার মতো মুড থাকে না। ফ্যাক্ট হচ্ছে ওই টাইমে তাকে হচ্ছে অ্যান্সারটা দিতে হবে, বিকজ ইমিগ্রেশন অফিসার তাকে হচ্ছে ওইখানে জাজ করার জন্য বসে আছে যে হচ্ছে সে কি কমপ্লিটলি তার ডকুমেন্টস তার সব কিছু কি ঠিকঠাক আছে কিনা। লাইক আবারও সে পাসপোর্ট টিমে I-20 দেখবে, দেখে জিজ্ঞাসা করবে ইমিগ্রেশন অফিসার যে হচ্ছে আপনি কোন সিটিতে যাবেন, আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, আপনার টিউশন ফিস কি পে করেছেন কিনা নাকি যে পে করবেন, আপনার লিভিং এক্সপেন্স কত নিয়ে এসেছেন, আলটিমেটলি আপনি কত ডলার ক্যারি করেছেন সাথে করে। এবং সেটারও আমাদের একটা ব্যারিয়ার থাকে যে হচ্ছে $8,000 থেকে $10,000 মতো আমরা ক্যারি করতে পারবো। কারণ ক্যান্ডিডেট সেটা হচ্ছে কীভাবে হ্যান্ডেল করছে ইটস আপ টু দেম। এটা আমাদেরও ক্রাইটেরিয়া থেকে আমরা ক্যান্ডিডেটকে বলে দিই বা সাপোর্ট দিই যে হচ্ছে ক্যান্ডিডেট আপনি এইভাবে হচ্ছে এটা করেন। সো ওইভাবে যদি ক্যান্ডিডেট কমপ্লিট করে তার প্রসিডিউরটা, ডেফিনেটলি হচ্ছে ডিপোর্ট হওয়ার কোনো চান্স থাকে না। টু বি ফ্র্যাঙ্ক কোনো ধরনের চান্স থাকে না আসলে ডিপোর্ট হওয়ার জন্য। ক্যান্ডিডেটকে ওইভাবে একটু ফেস করতে হয়, আদারওয়াইজ ডিপোর্ট নিয়ে খুব একটা ইস্যুস হয় না। এটা তো ভাই যেটা বললেন যে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দেওয়ার বিষয়টা আর কি। সো একটা ফানি ঘটনা ঘটেছে রিসেন্টলি। একজন প্যারেন্টস আমাকে ফোন দিয়ে বললেন যে আচ্ছা আমি যে ইউএসএতে অ্যাপ্লিকেশন করবো, আমার ছেলে না হয় গেলো, যাওয়ার পরে 6 মাস পরে কি আবার ওকে পাঠাটারে দিবে কি না, কারণ যে এখন যে গভর্নমেন্টের যে সিচুয়েশন চলছে তো বলা তো যাচ্ছে না যে পাঠা দিতেও পারে কিনা। কারণ টিভিতে দেখা যাচ্ছে যে অনেক ইন্ডিয়ানদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক বিভিন্ন দেশে ব্যান দিয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি হয়তো বা এয়ারপোর্ট ক্রস করে ঢুকলাম, কিন্তু এরপরে কি আমি গিয়ে সেখানে মানে স্টে করতে পারবো কিনা? ট্রু, খুব রিসেন্ট হচ্ছে অলমোস্ট 46 কান্ট্রিজের মতো হচ্ছে কিছু রেস্ট্রিকশন এনেছে ইউএসএ। ইউ গ্ল্যাড টু নো দ্যাট বাংলাদেশের মধ্যে নাই। ওকে, বিকজ আই থিঙ্ক সো ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে এর পেছনে আছেন। আর বাকি 46 যে কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মিডল ইস্ট বা হচ্ছে আদার্স কিছু কান্ট্রি আছে। মোট কথা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত কান্ট্রি এবং হচ্ছে আরও বেশ কিছু ইকোনমিক্যাল হচ্ছে ধস নেমে আসার কিছু কান্ট্রি আছে। সো এদের কাছ থেকে হচ্ছে রেস্ট্রিকশন রাখা। আর আমি ওইখানে যাওয়ার পরে আমাকে কি বের করে দিবে কিনা, টু বি ফ্র্যাঙ্ক ইউএসএতে আমি লটাকে যদি হচ্ছে মেনে নিয়ে চলি, আমাকে ইউএসএ থেকে কখনোই বের করবে না। আমি ল মানছি, আমি সব কিছু কমপ্লিট করছি, আমাকে বের করার কোনো অপশন নাই। হ্যাঁ, ইটস ট্রু, আমি যখন হচ্ছে যদি ইলিগাল কোনো কিছু করি ডেফিনেটলি আমি যে কোনো কান্ট্রি থেকে আমাকে বের করে দিবে। সো এটা যে শুধুমাত্র ইউএসএর জন্য হয় বিষয়টা মোটেও এমন না। ইটস ট্রু, ইউএসএ ইজ দ্য মোস্ট ফ্লেক্সিবল কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড। সো এরা খুব সহজে আপনাকে বের করবে না। আপনাকে ভিসা দেওয়া মানে হচ্ছে আপনি একটা ভালো ফ্রিডম পেয়ে গেছেন, তার মানে এটা না যে হচ্ছে আপনি যা তা করে ফেলবেন। সো আপনি কিছুটা ল তো ডেফিনেটলি মানতেই হবে, মানতে হবে। সো আরেকটা জিনিস আপনার কাছে জানার ইচ্ছা ছিল যে রিসেন্টলি শুনেছি যে স্কলারশিপ নিয়ে কোনো একটা চেঞ্জেস এসেছে। সো সেই চেঞ্জটা কি? ইউনিভার্সিটির আসলে স্কলারশিপটা থাকে ফেডারেলের হাতে, বাট রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প সেটাকে হচ্ছে স্টেটের হাতে তুলে দিয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা নন ইমিগ্রেন্ট যারা মানে হচ্ছে ইউএস এর বাইরে যারা আছি তাদের এতদিন যাবত যে হচ্ছে আমরা মাস্টার্সের জন্য ফুল ফান্ডিং বা পিএইচডির জন্য ফুল ফান্ডিংয়ের অ্যারেঞ্জমেন্টটা করতে পারতাম একটু ইজিলি, যেটা প্রফেসরের থ্রুতে হচ্ছে আমাদের স্কলারশিপটা খুব ইজিলি একটু মেনটেন করা যেত। বাট সেটা এখন টাফ হয়ে যাবে জাস্ট বিকজ অফ স্টেটের হাতে থাকার কারণে। এখন এটা বলতে পারেন যে হচ্ছে এই সুবাদে কি হচ্ছে ভিসা রেশিও কি কমে যাবে কিনা? কখনোই না, কারণ ভিসা অফিসাররাও জানে আসলে ইউএস এর ম্যাটারটা আসলে কোথায় ঘটেছে। সো স্কলারশিপ পাওয়াটাও টাফ হবে ক্যান্ডিডেটদের জন্য। দ্যাটস নট মিন যে হচ্ছে ক্যান্ডিডেটের ক্যালিবার নেই, ডেফিনেটলি ক্যান্ডিডেটের ক্যালিবার আছে, সেটা ইন্টারভিউতেই আসলে মূলত ফেস হয়। সো ভিসা না হওয়ার এখানে কোনো চান্স নেই। যে আমার এই যে রিসেন্টলি আমরা যে 92% একটা স্কলারশিপের স্টুডেন্টকে পাঠালাম আর কি, তাহলে এরকম কি আর দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। এখন এটা আসলে ক্যান্ডিডেটের প্রোফাইলের উপর ডিপেন্ড করে। ক্যান্ডিডেট যদি হচ্ছে আপ টু দ্য মার্ক একটা প্রোফাইল নিয়ে আসতে পারে, ডেফিনেটলি ওয়াই নট। আমি বা আমরা সবাই ট্রাই করি ক্যান্ডিডেট যেন একটা আপ টু দ্য মার্কের স্কলারশিপ নিয়ে দেন, ডেফিনেটলি সেভাবে হচ্ছে ম্যানেজ করতে পারে। এটা ক্যান্ডিডেটের জন্য বেটার, আমাদের জন্য বেটার। সো ভাইয়া ইউএসএ যে স্কলারশিপের পলিসি চেঞ্জ হয়েছে,
তো এর আগে যে বিষয়গুলো ছিল যে একটা স্টুডেন্ট এসএটি জিম্যাট জিআরইতে যদি সে বসে বা এক্সামটা দেয় তাহলে সে স্কলারশিপ পাওয়াটা চান্স থাকে তার জন্য। সো সেই বিষয়টা কি এখনো অ্যাপ্লিকেবল কিনা নাকি নতুন কোনো কিছু ইনক্লুড করা হচ্ছে এখানে? টু বি ফ্র্যাঙ্ক, ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটিজ অ্যান্ড টিচার্স। ওকে, এখন স্কলারশিপের পুরো প্রসেসটা যদি একটু বলতেন আর কি স্কলারশিপের প্রসেসটা যদি বলেন, ধরেন আমি ব্যাচেলর থেকে শুরু করি। ব্যাচেলর স্কলারশিপের ধরনটা একরকম, মাস্টার্সের ধরনটা আরেক রকম। মাস্টার্স অ্যান্ড পিএইচডির ধরনটা একটু ডিফারেন্ট। আচ্ছা, ব্যাচেলর দিয়ে যদি শুরু করি আমি, যেটা বললেন যে আমাদের ক্যান্ডিডেট একজন হচ্ছে 92% স্কলারশিপ নিয়ে গিয়েছেন। ওকে, এই ক্ষেত্রে ওর নামটা যেন কি ছিল? কে এম আমির হামজা। ইয়েস, আমির হামজা। ওকে, সো আমির হামজা যখন হচ্ছে ওর ফাইলটি আমাকে হচ্ছে সাবমিট করে, আমি তখন ওর ফাইলটি দেখে লিটারালি ইমপ্রেসড হই, জাস্ট বিকজ অফ হিজ প্রোফাইল, যে হচ্ছে ওর লেভেল শেষ করেছে, আসে খুব দুর্দান্ত একটা স্কোর করেছেন। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট সে স্যাটে হচ্ছে 1440 একটা স্কোর তুলেছেন আউট অফ 1600, 1600-র মধ্যে। সো এটা খুব অসাধারণ একটা রেজাল্ট। ওর জন্য আমরা 3টে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছি এবং 3টা থেকেই আমরা 92% স্কলারশিপ হচ্ছে ক্যারি করিয়েছি। এবং এর রিজনটা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে আসলে স্কলারশিপটা ক্যারি করে তার স্যাটের স্কোর এবং তার একাডেমিক রেজাল্টস, এই দুইটা বিষয়ের উপর আসলে নির্ভর করে হচ্ছে তাকে স্কলারশিপটা প্রোভাইড করে। সেই ক্ষেত্রে ব্যাচেলর আসলে কোনো টিচারকে এখানে ইনক্লুড করতে হয় না, এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টিমই আসলে হ্যান্ডেল করে। আর যদি বলেন হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রামের জন্য, মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রামের জন্য ডেফিনেটলি হচ্ছে তাকে জিআরই জিম্যাট দিতে হয় ক্যান্ডিডেটকে। আর তাকে হচ্ছে বেশ কিছু পাবলিকেশনস থাকার দরকার, বেশ কিছু বলতে 2-3টা পাবলিকেশনস অ্যাটলিস্ট থাকতে হয়, যেটার থ্রুতে হচ্ছে যেই পাবলিকেশনসের টপিকের উপরে আমার ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টের হচ্ছে টিচারকে হচ্ছে প্রফেসরকে মেইল করতে হবে যে হচ্ছে আমি আপনার এই টপিকটি আমি দেখেছি, আপনি এই টপিক নিয়ে কাজ করেছেন, আমি ওই টপিক নিয়ে কাজ করছি, আমি অ্যালাইন করতে চাচ্ছি আপনার সাথে এবং আমি আপনার সাথে কাজ করতে যাচ্ছি, আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে যাচ্ছি উইথ ফান্ডিং। সো তখন টিচার আসলে তার এই লেখাটা পড়বে, জার্নালটা পড়বে এবং পরে যদি টিচারের মনে হয় যে হচ্ছে হ্যাঁ একে আমি নিয়ে আসতে পারি, দেন ডেফিনেটলি তখন আসলে স্কলারশিপের বিষয়টা কাজ করছে। আচ্ছা ভাই, স্কলারশিপের ক্ষেত্রে আইএলটিএস এর ভূমিকা কতটুকু? এটা একটা মজার বিষয় আসলে। অনেক ক্যান্ডিডেট আসেন, এসে বলেন আমি আইএলটিএসে 7.5, 8.5 পেয়েছি, আমাকে কি ফুল ফান্ডিং দেওয়া যাবে, সেটা ব্যাচেলর সেটা মাস্টার্সের জন্য। টু বি ফ্র্যাঙ্ক, ইংলিশ প্রফিসিয়েন্সি কখনোই স্কলারশিপ ক্যারি করায় না, ইটস জাস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি। আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য এমওআই বলেন, আপনি আইএলটিএসের কথা বলেন, আপনি টোফেলের কথা বলেন, আপনি পিটির কথা বলেন, এগুলো জাস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি। এখানে আসলে স্কলারশিপের কোনো চান্স থাকে না। ক্যান্ডিডেটদের একটা ভ্রান্ত ধারণা আসলে কখনোই রিমুভ করা যায় না। এটা আসলে উচিত ক্যান্ডিডেটদের ভাবা যে হচ্ছে এইটা হচ্ছে ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন সাবমিটের ক্রাইটেরিয়া। লাইক আমি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে আমাকে সিজি ক্যারি করতে হবে 3.5 মিনিমাম, এবং মিনিমাম আইএলটিএস স্কোর লাগবে 6। এখন আমি যদি 8 পাই আমাকে কি স্কলারশিপ দিবে? কখনোই না। অনেক ক্যান্ডিডেট বলে যে আমাকে মেরিট বেস স্কলারশিপও দিবে না। হ্যাঁ, মেরিট বেস স্কলারশিপ ম্যাটার করে হচ্ছে তার একাডেমিক রেজাল্টসের উপরে, নাথিং এলস। তার যদি হচ্ছে এসএসসি এইচএসসিতে জিপিএ 5 থাকে, লাইক এইচএসসিতে লাস্ট একাডেমিক রেজাল্টসে তার যদি জিপিএ 5 থাকে এবং তার ব্যাচেলর প্রোগ্রামে যদি তার সিজি 3.5 আপ থাকে, ইউনিভার্সিটি ম্যাটার করে যে তারা কী ধরনের ক্রাইটেরিয়া রেখেছে মেরিট বেস স্কলারশিপের জন্য, তখন সে ডেফিনেটলি এসে। আচ্ছা, বাংলাদেশের রেজাল্টগুলো কি আসলে ম্যাটার করে? কারণ ওখানকার পড়াশোনার সিস্টেম আর আমাদের পড়াশোনার সিস্টেম কিন্তু কিছুটা ডিফারেন্ট, তাই না? সো সেক্ষেত্রে কি ম্যাটার করবে কিনা আমাদের রেজাল্ট, বা কতটুকুই বা ম্যাটার করবে? আচ্ছা, মোরালেস ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আসলে আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিসটা আসলে অ্যাকসেপ্ট করে, টু বি ফ্র্যাঙ্ক, কজ হচ্ছে আমরা ব্রিটিশ কারিকুলামে মানে পড়াশোনা করছি। ওকে, কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে থার্ড পার্টি কিছু অর্গানাইজেশনের থ্রুতে তারা আমাদের সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টটাকে ইভ্যালুয়েট করে, লাইক WES, IEEE, এই ধরনের অর্গানাইজেশনগুলো আমাদের ট্রান্সক্রিপ্টগুলো নিয়ে তারা হচ্ছে ইভ্যালুয়েট করে ইউনিভার্সিটিকে সেন্ড করে, যে একটা স্ট্যান্ডার্ড মার্কটাকে হচ্ছে তারা নিয়ে রাখে।
সো এটা তাদের মতো করেই হ্যান্ডেল করে, বাট আমাদের কারিকুলাম নিয়ে আসলে খুব একটা তার মানে যদি আমরা বলি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যদি কেউ স্টুডেন্ট ভিসায় ইউএসএ যেতে চায় তার পড়াশোনা একাডেমিক রেজাল্ট গ্র্যান্ট করা হবে, তাই? হ্যাঁ, ডেফিনেটলি আমাকে জাস্ট সিজি এবং হচ্ছে স্কোরটা, মানে মোট কথা হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করার মতো রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারলে ডেফিনেটলি আমাকে অ্যাকসেপ্ট করবে। ইউএসএতে যাওয়ার আরেকটা আতঙ্কের নাম হচ্ছে যে এম্বাসি ইন্টারভিউ ফেস করা। কি হয় ওইখানে আসলে, এবং মানুষ কেন ওখান থেকে আসলে ফেল করে ওখানে গিয়ে? আচ্ছা, দেখুন, ইউএসএ এম্বাসি ইন্টারভিউটা আসলে খুব ক্রুশাল একটা থিং, আবার নাথিং। বিষয়টা হচ্ছে এমন, লাইক অনেক ক্যান্ডিডেট হচ্ছে খুবই নার্ভাস হয়ে যায়, ইন্টারভিউ দিবে সে এখন নার্ভাস হয়ে যাচ্ছে, তার ইমিডিয়েট আগের ক্যান্ডিডেট হচ্ছে ভিসা রিফিউজ হয়ে গেছে, এটা দেখে তো সে আরও নার্ভাস হয়ে যাচ্ছে, কি ব্যাপার, আমার সাথে কি ঘটবে। হ্যাঁ, বাট ভিসা অফিসার অপোনেন্ট থেকে ভাবতেছে যে হচ্ছে ভাই আমি একটা ক্যাজুয়াল ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছি, তোমরা কেন একটা ক্রিটিক্যাল নিয়ে নিচ্ছ? আমি ভিসা দেওয়ার জন্য বসে আছি, তোমরা এটাকে কেন সিরিয়াসলি নিয়ে নিচ্ছ যে রিফিউজ করতেছি, রিফিউজড হচ্ছে। আমার আসলে এখানে বিষয়টা হয় কি যে ক্যান্ডিডেটরা উচিত হচ্ছে বিষয়টাকে ক্যাজুয়ালি নেওয়া। ট্রু, তার একটা হোমওয়ার্কের দরকার আছে, লাইক তার ব্যাকএন্ড থেকে সে একটা চিন্তা করে যাবে যে হচ্ছে আমি আসলে কেন ইউনিভার্সিটি চুজ করেছি, আমি এই সাবজেক্টটা কেন চুজ করেছি, একটা ভ্যালিড রিজন থাকা লাগবে। টু বি ফ্র্যাঙ্ক, আপনি একটা জিনিস ভাববেন যে হচ্ছে আমি যদি ধরেন সাপোজ আমি যদি হচ্ছে দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি মাস্টার্স প্রোগ্রামের জন্য, ডিপার্টমেন্ট সেম হলেও ইউনিভার্সিটি কিন্তু আমাদের আলাদা। দুইটা ইউনিভার্সিটি চুজ করছি জাস্ট বিকজ অফ আমাদের থট, আমাদের চিন্তা ভাবনা ডেফিনেটলি আলাদা। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইউনিভার্সিটি আলাদা চুজ করেছি, যে হচ্ছে আপনার চিন্তা হয়েছে আপনি অমুক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন যে এই ইউনিভার্সিটির এই কোর্সটা আমার জন্য ভালো, আমি এই আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছি যে হচ্ছে আমার ওই ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টের এই কোর্সটা আসলে ভালো, আমার পার্সপেক্টিভ থেকে আমি রাইট, আপনার পার্সপেক্টিভ থেকে আপনি রাইট। এখন ধরেন আমি দুজনই অ্যাম্বাসি ফেস করতেছি, আপনি আমার আগে আমি আপনার পরে, আপনার আমার কোশ্চেনের অ্যান্সার সেম হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি কিন্তু আলাদা, বাট আপনার আমার কোশ্চেনের অ্যান্সার সেম হয়ে যাচ্ছে। ভিসা অফিসার কি ভাববে যে ভাই এরা কোনো ধরনের রিসার্চ করে নাই, গুগলে সার্চ দিচ্ছে, চ্যাটজিপিটি দেখছে, অ্যান্সারটা মুখস্থ করে চলে আসছে আমার কাছে। ভিসা অফিসার কখনোই এটা এক্সপেক্ট করে না। ভিসা অফিসার ডেফিনেটলি এক্সপেক্ট করে আপনার যেই চিন্তাটা ছিল আপনি সেই চিন্তাটা আমাকে বলেন, কেন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন। ওরা চায় হচ্ছে ক্যাজুয়াল ইন্টারভিউ, এত ক্রিটিক্যাল নেওয়ার কিছু নেই। বাট ক্যান্ডিডেট আসলে ওই যে অ্যান্সার মুখস্থ করে যাওয়া, অ্যান্সারটাকে হচ্ছে গুগল বা চ্যাটজিপিটি থেকে হচ্ছে নিয়ে টুকে নেওয়া, তারপর হচ্ছে নার্ভাস হয়ে যাওয়া। আপনি আপনার দেশে বসে টাকা খরচ করে অ্যাম্বাসিতে ফেস করতেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনি এখানে যদি হাঁটু কাঁপা শুরু হয়ে যায়, ইউএসএ যেয়ে কি করবেন? আপনি ইউএসএ যে তো হচ্ছে একটু পরে ফোন দিয়ে বলবেন আব্বা আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না, কারণ ওখানকার এনভায়রনমেন্ট কিন্তু আমাদের চেয়ে টোটাল ডিফারেন্ট। ডেফিনেটলি ডিফারেন্ট। সো এই সব কারণে আসলে ভিসা অফিসাররা ভিসা দিতে আসলে আগ্রহ প্রকাশ করে না, আর ক্যান্ডিডেটরা মনে করে আমি তো মুখস্থ অ্যান্সার বলে দিচ্ছি, আমাকে কেন ভিসা দিল না, কেন দিবে, এটা না দেওয়ার রিজনটা আসলে এই। আচ্ছা, সো মেগামাইন্ড প্লাসের থেকে তো অনেকগুলো ইউএসএর ভিসা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে ইন্টারভিউ ফেস করার জন্য কোনো হেল্প করেছি কিনা বা কিভাবে হেল্প করেছি যদি বলি? আচ্ছা, মূলত ইউএস এর মূল চ্যালেঞ্জিং বিষয়টা আসলে ক্যান্ডিডেটের জন্য থাকে হচ্ছে ইন্টারভিউ সেশনটা। ইউনিভার্সিটি এটা ক্যান্ডিডেটরা আসলে তার প্রোফাইলের উপর বেস করে ইউনিভার্সিটি একটা ম্যানেজ করে ফেলতে পারে। হ্যাঁ, ইটস ট্রু, ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অ্যান্ড ইউনিভার্সিটির আসলে চুজিং পার্টটাও একটা ম্যাটার করে, বাট সবচেয়ে বেশি ম্যাটার করে ইন্টারভিউ ফেজটা। হ্যাঁ, ইটস ট্রু। এখন ইন্টারভিউর ক্ষেত্রে আমরা আসলে ক্যান্ডিডেটের তার নিজস্ব প্রোফাইলের উপরে বেশি প্রায়োরিটি দিই, যে ক্যান্ডিডেটের আসলে তার নিজের চাহিদাটা কী, তার ব্যাকগ্রাউন্ডটা কী, তার ফ্যামিলির আসলে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে কী আসে, সব কিছু মিলিয়ে তার একটা অ্যান্সার হচ্ছে ক্রিয়েট করা। ইনিশিয়ালি ক্যান্ডিডেটের থেকে হচ্ছে আমরা অ্যান্সারটাকে হচ্ছে নিজে আগে বের করে না। দেখুন, আপনার থট আমার থট, আমি আগে বলেছি আপনার থট আমার থট সেম হবে না। সো আমি আগে বলবো ক্যান্ডিডেটকে কোশ্চেন দিয়ে যে হচ্ছে তুমি আগে সর্ট আউট করো, দেখি কোনো ধরনের গুগল চ্যাটজিপিটির অ্যান্সার নেওয়া যাবে না, তুমি তোমার মতো করে যা মনে চায় তুমি লিখো। দেন ওইটাকে নিয়ে আমি দেখি যে হচ্ছে ও কী লিখেছে। আফটার দ্যাট আমি সেটাকে হচ্ছে যদি মনে হয় যে এখানে মডিফাই করার মতো অপশন আছে আমি মডিফাই করি, আদারওয়াইজ অ্যান্সারটাকে যদি মনে হয় যে না একদমই হয়নি আমি চেঞ্জ করে নিই আমার মতো করে ওর প্রোফাইলটাকে বেস করে। আর যদি মনে হয় যে না ও আপ টু দ্য মার্ক কিছু অ্যান্সার দিয়েছে, দেন ইটস ওকে, আমি এটা নিয়ে আর হাত দেবো না, বিকজ ও খুব ভালো কাজ করেছে। সো আমি ইউনিক থটটাকে আসলে বেশি প্রায়োরিটি দিই। সো
ওটা ওর মতো যদি ও করে ফেলতে পারে বা না করতে পারলে তো আমরা ডেফিনেটলি এইটাকে হচ্ছে মডিফাই করে ওর সাথে হচ্ছে আমরা একটা মক সেশনের অ্যারেঞ্জ করি। সেটা অনেক দিনের জন্যই হয়, যতদিন মোট পর্যন্ত মনে হয় ক্যান্ডিডেট হচ্ছে এখন ফ্লেক্সিবল হয়েছে, ও পারবে, ওর সেই ক্যাপাবিলিটিস হয়েছে, দেন ওই পর্যন্ত আমরা হচ্ছে ওকে নিয়ে যাই এম্বাসি ফেস করা পর্যন্ত। ডেফিনেটলি আমরা এই বিষয়টাকে খুব ভালোভাবেই প্রায়োরিটি দিই এবং হেল্প করি ক্যান্ডিডেটকে। DS 160 ফর্ম এইটা কি এবং এটা কতটুকু ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য? একটা ক্যান্ডিডেটের আসলে এম্বাসি ফেস করার জন্য DS 160 ফর্মটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বিকজ ক্যান্ডিডেট যখন হচ্ছে এম্বাসি ফেস করে তার ঠিক এক সপ্তাহ আগে DS 160 ফর্মটাকে সাবমিট করে দিতে হয়। এই এম্বাসি ফেস করার আগ পর্যন্ত ক্যান্ডিডেটের হচ্ছে এই DS 160 ফর্মটা এম্বাসি অফিসার মূলত হচ্ছে এই এম্বাসি থেকে আসলে এই DS 160 ফর্মটা মূলত চেক করে, যে হচ্ছে দেখে যে ক্যান্ডিডেট কি আসলে সব কিছু ইনফরমেশন ঠিকঠাক আছে কি না। ধরেন ক্যান্ডিডেট হচ্ছে DS 160 ফর্মে তার সব ধরনের ইনফরমেশন খুব সুন্দরভাবে দিয়েছে, বাট ইন্টারভিউ টাইমে সে অ্যান্সারগুলোকে হচ্ছে ডিফারেন্ট ওয়েতে দিয়েছে, মানে তার DS এর সাথে তার অ্যান্সারটা ঠিক হয়নি, মিলে নাই। ভিসা অফিসার এখানে কনভিন্সড হবে না। ভিসা অফিসার এখানে ডেফিনেটলি ভাববে যে DS 160 অন্য কেউ ফিল আপ করছে, এম্বাসি সে ফেস করতেছে। ওকে, সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে হচ্ছে ওরা জাজ করার জন্য, লাইক এখানে DS 160 আপনার মানে লিটারালি আপনার একটা বায়োগ্রাফি, এটা DS 160 ফর্মটা। এখানে আপনার ফেসবুক, ইনস্টা, লিঙ্কডিনের আইডি পর্যন্ত, লিঙ্ক পর্যন্ত নিয়ে রাখবে, এভরি ডিটেলস হচ্ছে এখানে আপনার নোটিস করবে। আপনি কোনো ক্রিমিনাল অফেন্সে আছেন কিনা, আপনার বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা কোনো ধরনের ইস্যুস আছে কিনা, আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী কী ছিল, আপনার কোনো জব এক্সপিরিয়েন্স আছে কিনা, এভরি ডিটেলস, আপনার বাবা মা স্পাউস যদি থেকে থাকে, এভরি ডিটেলস। আচ্ছা, এখানে ভাই আমি একটা মাঝখানে কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাজ এ কনসালটেন্ট মেগামাইন্ড প্লাস কীভাবে এই দুটোর ব্লেন্ড করে, যে যেহেতু ডেফিনেটলি আপনারা DS 160 ফর্ম ফিল আপ করতে হেল্প করছেন অ্যাজ ইউ আর এ কনসালটেন্ট, অ্যান্ড স্টুডেন্টরা এম্বাসি ইন্টারভিউ ফেস করতে হচ্ছে, ঠিক আছে? সো এইটার ব্লেন্ডটা আপনার কীভাবে করেন? আচ্ছা, আমার এখানে মূলত একটা ইন্টারেস্টিং পার্ট থাকে, সেটা হচ্ছে আমি ক্যান্ডিডেটকে হচ্ছে DS 160 ফর্মের সময় আমি এম্বাসি কোশ্চেনারিজটাও হচ্ছে যে কোশ্চেনটা আমার জন্য সেট করা আছে, আমি সেই কোশ্চেনটা হচ্ছে শেয়ার করে রাখি, যাতে আমার DS 160 ফর্ম এবং হচ্ছে আমার এম্বাসি কোশ্চেনারিজের অ্যান্সারগুলো যেন ইন্টিগ্রেটেড থাকে, মানে কোনো ধরনের যেন কনফ্লিক্ট না হয়। ক্যান্ডিডেট যেন সেটা বুঝে যে হচ্ছে আমি ডিএসসি ইনফরমেশনটা এইভাবে দিচ্ছি, আমার কোশ্চেনের অ্যান্সারটাও ঠিক এইভাবেই যাওয়া লাগবে। আদারওয়াইজ যদি দুইটা দুই রকম হয়ে যায় তাহলে ভিসা হওয়ার কোনো চান্স থাকে না অ্যাকচুয়ালি, সেটা যদি ভিসা অফিসার ধরে ফেলে একদমই চান্স থাকে না। বাট ইন্টিগ্রেটেড থাকলে তখন ভিসা অফিসার আসলে ইন্টারেস্টেড হয় তার সাথে কথা বলার জন্য। ওকে ভাইয়া, সো আজকে আপনার জন্য আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি ইউএসতে পড়াশোনার জন্য মেগামাইন্ড প্লাসে আসে তাহলে তাকে কীভাবে হেল্প করা হচ্ছে? আচ্ছা, ইনিশিয়ালি আমাদের আসলে ক্যান্ডিডেটকে, ধরেন আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমার কাছে কোনো ক্যান্ডিডেট আসলে ইউএসের জন্য আমি মূলত হচ্ছে ক্যান্ডিডেটের প্রোফাইলটা দেখে মোটামুটি 1-2 দিনের মতো সময় নিই, যে হচ্ছে ক্যান্ডিডেটের জন্য আসলে বেস্ট সুইটেবল কোন কোন ইউনিভার্সিটি আছে ওই ডিপার্টমেন্টের জন্য। দেখুন, আমাদের বাংলাদেশের মতো ইউএসএ ইউনিভার্সিটিগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসলে ওই ইউনিভার্সিটির জন্য ভালো হয় না। কিছু ইউনিভার্সিটি আসলে থাকেই তার স্পেশালাইজড কিছু ডিপার্টমেন্টের জন্য। সো আমরা ট্রাই করি যে হচ্ছে ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টে যেন হচ্ছে, যদি ক্যান্ডিডেটের ধরেন সাপোজ সিএসসি চাচ্ছে, তার ওই ইউনিভার্সিটির হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টটা কি ভালো কিনা ওইটাকে জাজ করে যদি দেখি ক্যান্ডিডেটের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে, দেন ডেফিনেটলি আমরা ওইখানে হচ্ছে ট্রাই করি। এখন ফ্যাক্ট হচ্ছে আমি বেশ কিছু একটা বড় একটা লিস্ট বানাই ক্যান্ডিডেটের জন্য, যে এই ইউনিভার্সিটিগুলো আপনার জন্য সুইটেবল, সো আপনি চুজ করতে পারেন। ক্যান্ডিডেট সেখান থেকে চুজ করে ইউনিভার্সিটি, এবং ক্যান্ডিডেট যদি মনে করে আমার কাছ থেকে ওপিনিয়ন নেবে, ডেফিনেটলি আমি আমার ওপিনিয়নটা শেয়ার করি যে এই ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে, আপনি ট্রাই করতে পারেন। দেন ওইভাবে হচ্ছে তাকে একটা হেল্প করা। তাছাড়া স্টুডেন্টদেরও তো কিছু চয়েস থাকতে পারে, ডেফিনেটলি স্টুডেন্টেরও অনেক চুজিং পার্ট থাকতে পারে। সে ডেফিনেটলি আমাকে বলতে পারে ভাই আমি ইউনিভার্সিটি ইন্টারেস্টেড, এই ইউনিভার্সিটি হবে কিনা। আমার কাছে যদি মনে হয় ডেফিনেটলি আমার পার্সোনাল ওপিনিয়নটা তাদের দিই যে ইউনিভার্সিটি যদি ভালো হয় ডেফিনেটলি আমি সেটা নিয়ে কাজ করবো, বিকজ আমি হোল ইউএসএ নিয়ে কাজ করি, স্ট্রেট কথা। সো স্টুডেন্টের জন্য ওই ডিপার্টমেন্ট ওই ইউনিভার্সিটি যদি ভালো হয় আমি ডেফিনেটলি তাকে ইনসিস্ট করবো, আচ্ছা ঠিক আছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আদারওয়াইজ আমি তাকে স্ট্রেট না করে দিব। তারপরও যদি ক্যান্ডিডেট করতে চাই সাপ টু দেম, বাট আমি হচ্ছে আমার ওপিনিয়নটা আমি তাদেরকে দিই। অ্যান্ড দেন কারণ ইউনিভার্সিটি চুজিংটা একটা বিশাল পার্ট, হ্যাঁ, কারণ ভিসা অফিসে যখন ফার্স্টে শুরুতে ইন্টারভিউ টাইমে পাসপোর্ট এবং I-20টা হাতে নেবে, I-20টা ফার্স্টে দেখার পরে কিন্তু ইউনিভার্সিটির নাম এবং হচ্ছে তার টিউশন ফিসটা দেখবে।
ওকে, আবার কোন ডিপার্টমেন্টে সে যাচ্ছে সেটা দেখবে। সো ভিসা অফিসারে কিন্তু মোটামুটি জানে যে হচ্ছে কোন ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্টের জন্য ভালো। সো সে কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটাই আসলে ভালো রাখবে, যদি হচ্ছে ইউনিভার্সিটি চুজিং পার্টটা ভালো থাকে, দেন সে নেক্সট স্টেপ কোশ্চেনে চলে যাবে। ওকে, সো ইউনিভার্সিটি চুজিংটা হয়ে যায়, দেন তার যত ধরনের থাকে লাইক অফার লেটার I-20 আসা, এম্বাসি স্লট বুক করা, তারপরে হচ্ছে আপনার মক ইন্টারভিউ, যেটা একটু আগে বললাম যে কোশ্চেনারি সর্ট আউট করা, তারপরে তাকে হচ্ছে এম্বাসি কি বলে ইন্টারভিউ মক ইন্টারভিউ নেওয়া, তাকে প্র্যাকটিস করানো, এই ধরনের পুরো বিষয়টাকে হেল্প করানো হয়। তার DS-160 ফর্ম ফিল আপ A to Z ক্যান্ডিডেটকে বেশ কয়েকবার রিভিউর জন্য দেওয়া হয়, আপনি দেখেন ঠিক আছে কিনা সব কিছু। আচ্ছা, মক ইন্টারভিউর জন্য কতদিন ট্রেনিং নেওয়া হচ্ছে? সাউন্ড কাউন্টেবল, it depends on ক্যান্ডিডেট যদি মনে করে আমি 3 দিনের মধ্যে হতেই হবে, ইয়েস তোমাকে প্রিপেয়ার হতেই হবে, এদিক দিয়ে আই গেস মেগাবাইট প্লাস কোনো ছাড় দেয় না, কোনো ছাড় নেই, লিটারালি কোনো ছাড় নেই। আপনি যদি মনে হয় যে তার 3 মাস পরে এম্বাসি ডেট, সে এখনো প্রিপেয়ার হতে পারছে না, তাকে এম্বাসি ফেস করার আগের দিন পর্যন্ত আমি ইন্টারভিউ নিয়েছি। আর যদি মনে হয় যে না ক্যান্ডিডেট 1 সপ্তাহের মধ্যে সে রেডি হয়ে গিয়েছে, আমার তাকে দরকার হয় না। লাইক কিছুক্ষণ আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম আমির হামজা, ওর সাথে আমার ইন্টারভিউর বিষয়টা খুব ফানি একটা বিষয় থাকতো, যে হচ্ছে ওকে আমার কখনো প্রিপেয়ার করা লাগেনি, ওর মতো করে অ্যান্সার দিচ্ছে এবং দ্যাট ওয়াজ আ নাইস অ্যান্সার অ্যান্ড ও খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পেরেছে। আর রিসেন্টলি তো MOI দিয়েও তো একজন গিয়েছিলেন, তো ওনাকেও তো আমি অফিসে দেখেছিলাম যে অনেকদিন সে অফিসে এসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। সো আই গেস আমাদের এখানে ইন্টারভিউ সেশনটাতে প্রিপেয়ার করার জন্য আমরা সবসময় ওপেন থাকি। কারণটা হচ্ছে কি যে আমি যেটা বুঝতে পেরেছি আপনার সাথে কথা বলে, যে যদি আমার ইন্টারভিউটা মিস হয়ে যায় বা কোনো কারণে আমি যদি ফেল করি, আমার USA যাওয়া মিস হয়ে যাচ্ছে। ডেফিনেটলি এটাই তো মূল ফ্যাক্ট। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি সময় দিলেন আমাদেরকে, অ্যান্ড আই গেস অডিয়েন্সরা আমাদের ডিসকাশন থেকে কিছুটা তথ্য পেয়েছেন, আই গেস এটা তাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ।